জিয়া পরিবারের পাকিস্তান প্রেম সেই থেকে রাজাকার পুত্র রাষ্ট্রপতি, শিরোনামটা আপনারা দেখেছেন। সুপ্রিয় দর্শক, যারা দেখতেছেন বা দেখবেন, মানে অদ্ভুত বিচিত্র এক দেশে আমরা বাস করি, অদ্ভুত এক দেশে আমরা বাস করি। যারা দেখছেন আমাকে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। দয়া করে একটু ইয়েস বা নো বলে জানাবেন প্লিজ, যারা যে সকল দর্শক দেখতেছেন। মানে শিরোনামটা আপনারা দেখেছেন যে জিয়া পরিবারের পাকিস্তান প্রেম এবং প্রধানমন্ত্রী শাহ আজিজ থেকে শুরু করে আজকে রাজাকার পুত্র বাংলাদেশের রাষ্ট্রপতি। ধন্যবাদ। দেখা যাচ্ছে হলো জিয়া পরিবারের সাথে পাকিস্তান প্রেম, চায়না প্রেম এগুলো নতুন কিছু না। চায়না প্রেম, পাকিস্তান প্রেম একই সূত্রে গাথা। এমন নয় যে বাংলাদেশে যারা রাজাকার আলবদর, বিএনপি বা জামাত, যাদের চায়না প্রেম সমাজতন্ত্র থেকে, না, তা নয়। তাদের চায়না প্রেমটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধিতা করে সেই স্বার্থে, আর কোনো কারণে না। আবার চায়নাও পাকিস্তানের চোখ দিয়ে বাংলাদেশকেই দেখে, এটাই স্বাভাবিক, এটা দেখবে। এই যে আমার এক ভাবির ছেলে চলে এসেছে। আমার এই ভাবির ছেলেটা না, আমি বলার সাথে সাথে এই আমার ভাবির ছেলের পেয়ারা পাকিস্তানি ভাবির পোলাটা চলে আসে আমাকে হুমকি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, হ্যাঁ, খুব ভালো ভাই। 10 মিনিট হয় নাই, ভাবির পোলা চলে আসছে। মানে ভাবির পোলা রেডি থাকে কখন আমি আসবো, কারণ ভাবির পোলা জানে আমি ওদের যে আব্বুরা আছে তাদের জম, রাজাকার আলবদর, জুলাই সন্ত্রাসীদের আমি হচ্ছে জম, এটা আমার ভাবির পোলারা জানে। এই দেখেন, আবার লেখছে, প্রথমে বলছে আল্লাহু আকবার বলে মারবে আমার এই ভাবির পোলা, তারপরে আবার জামালপুরে গিয়ে জবাই করে আমার এই ভাবির পোলা। প্রত্যেক লাইভে এসে আমার ভাবির পোলা আমাকে এই হুমকি দামকি দিয়ে থাকে। যাই হোক, জি, ধন্যবাদ। তো যেটা শিরোনামটা আপনারা দেখেছেন, একটু আমরা ইতিহাসে ফিরে যাই। জিয়া পরিবার পাকিস্তান প্রেমে মত্ত, এটা নতুন করে বলার কিছুই নেই, জানারও কিছুই নেই। তবে একটু আপনাদের মনে করিয়ে দিই। যেমন আপনারা ক্যান্টনমেন্ট সম্পর্কে শুনেছেন, জিয়া পরিবারের সাথে একজন পাকি আর্মি অফিসারের বেশ খাতির ছিল বলে জানা যায় মুক্তিযুদ্ধের সময়। যাই, সেটা অন্য বিষয়। ক্যান্টনমেন্টে যেহেতু ছিলেন, তিনি বন্দী ছিলেন না স্বেচ্ছাবন্দী ছিলেন, এটা তার ব্যাপার। আমরা ওই বিতর্কে যাব না। এমনকি জিয়াউর রহমান বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি বীরুত্তম খেতাবও পেয়েছেন, যদিও তার কার্যকলাপ ঠিক পেয়ারা পাকিস্তানিদের মতোই। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার প্রথম শুরুটা জিয়াউর রহমানই করেছিলেন, আনুষ্ঠানিকভাবে আর কি। পেয়ারা পাকিস্তানি এবং স্বাধীনতা বিরোধীদের জেনারেল জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। এই দেশে ইসলামী মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তান প্রেমীদের এই দেশে রাজনীতি করার সুযোগটা তিনি করে দিয়েছিলেন। জি, তো শুধু তাই না, তিনি শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানালেন, রাজাকার কুল শিরোমণি। এটা জিয়াউর রহমান করে গিয়েছেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের তিনি পুরস্কৃত করেছেন। যারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে 15ই আগস্ট 1975, 15ই আগস্টে, তাদের তিনি বিভিন্নভাবে জিয়াউর রহমান পুরস্কৃত করেছেন। জাতীয় 4 নেতা যারা হত্যা করেছে তাদেরকে পুরস্কৃত করেছেন। এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের শত শত সেনাবাহিনীতে কর্মরত শত শত অফিসারকে হত্যা করেছেন। ইতিহাস তাই বলে। এবং এই নির্মম ইতিহাস সেখানেই যদি শেষ হতো, দু একখান কথা ছিল, তা না। শুধু তাই না, বঙ্গবন্ধু হত্যার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে তাকেই মনে করা হয়।
সেনাবাহিনীতে যারা মাস্টার মাইন্ড ছিলেন, ওই রাজনীতিক বা পরাশক্তি বিদেশি শক্তি তা না, তিনি সরাসরি সেনাবাহিনীতে মাস্টার মাইন্ড ছিলেন বলে অনেকেই মনে করে। এখন তো জিয়াউর রহমান সেটা করেছেন, সেই সিলসিলা মাশাআল্লাহ বজায় রেখেছেন খালেদা জিয়াও। খালেদা জিয়া ক্ষমতায় দ্বিতীয়বার এসেই তিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামসদের হাতে বাংলাদেশের তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা ঝুলানোর মহান সুযোগ করে দিয়েছেন, আমরা দেখেছি। সেই সিলসিলা তো বজায় রাখতে হবে। আমরা তারেক রহমানকেও দেখলাম, এখন রাজাকার পুত্রকে তিনি রাষ্ট্রপতি বানালেন। মির্জা ফখরুল সাহেব চখা রাজাকারের পুত্র, এটা কে না জানে? তাকেই তিনি রাষ্ট্রপতি বানালেন, এটাই স্বাভাবিক। অনেকে এটা বিস্মিত হয়েছে, আমি কিন্তু বিস্মিত হইনি, কারণ তিনি তার পিতা এবং মাতার সিলসিলা তো বজায় রাখবেন, এটাই স্বাভাবিক। আপনি দেখবেন যে বাংলাদেশে যারা এই মুহূর্তে বিএনপি করে, মুক্তিযুদ্ধের পক্ষের, দেখবেন তাদেরকে কাউকে কাউকে নমিনেশনই দেওয়া হয় নাই। কেউ কেউ যদি কোনো কারণে পাশ করে এসে থাকে, মুক্তিযুদ্ধপন্থী যারা আছে, মানে কট্টর মুক্তিযুদ্ধপন্থী, অন্তত বিএনপিতে 2-4 জন তো আছে, তাদের দেখবেন মন্ত্রীও বানায় নাই, একজনকেও না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, মানে আসলে দেশপ্রেমিক, যারা অন্তরেও মুক্তিযুদ্ধকে ধারণ করে প্রকাশ্যেও বলে, এরকম দেখবেন যে কাজে কর্মে প্রমাণ করে, এরকম একজনকেও দেন নাই। কোনো পদে, বড় কোনো পদে দেয় নাই, না স্পিকার পদে দিয়েছে, না মন্ত্রী বানিয়েছে। যেগুলো যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে সবগুলো দেখবেন রাজাকার আলবদর, কোনো না কোনো ভাবে রাজাকার আলবদর ঘেঁষা। কেউ কেউ তো মন্ত্রী হয়েছে যারা জঙ্গিবাদে জড়িত, গ্র্যানেড হত্যা মামলায় জড়িত, 10টা কষ্ট মামলায় জড়িত, তাদেরকেও তিনি মন্ত্রী বানিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষকে বানান নাই। এটা বিএনপির জন্য নতুন কিছু না। আমি একটু অনেকে বিশ্ব জানেন ফরিদ ভাই, এই চখা রাজাকারের পুত্ররা মির্জা ফখরুল, এই চখা রাজাকারের পোলা প্রেসিডেন্ট হয়ে গেল, রাষ্ট্রপতি হয়ে গেল, তারেক রহমান এটা করলো। আরে ভাই, সে তো করবেই। তারেক রহমান কি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাষ্ট্রপতি বানাবে? এত পাগল হয়েছে? সে তো রাজাকারদের বানাবে। আর রাজাকারেরা তো এরকম হবেই, রাজাকারদেরকে সব প্রতিষ্ঠিত করবে। আমরা আবার আওয়ামী লীগের প্রেসিডেন্টের ঘরেও রাজাকার দেখেছি, দেখি নাই? খুঁজে দেখেন। আমাদের অত্যন্ত আওয়ামী লীগের বিদগ্ধ নেতা, মুক্তিযোদ্ধা, সংগঠক, রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুল হামিদ সাহেবের পুত্র 2-1টার খোঁজ নেন, তারা সরাসরি জামাত করত। প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্টের পুত্র রাজাকার হওয়া, আবার রাজাকার পুত্র প্রেসিডেন্ট হওয়া, এগুলো আসলে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য আমাদের বয়ে বেড়াতে হবে। আমি বারবার বলি, পৃথিবীতে 2টা দেশ আছে, মাত্র 2টা দেশ, আর কোথাও নেই। পৃথিবীতে এতগুলো দেশ রয়েছে, দেশ বিরোধী অর্থাৎ যারা রাজাকার আলবদর থাকে, এই দেশ বিরোধী বা স্ব দেশের যারা বিরোধিতা করেছে সৃষ্টির, তাদের কাউকেই কখনো বড় পদে দেওয়া হয় নাই। এমপি মন্ত্রিত্ব তো দূরের কথা, সরকারি চাকরি দেওয়া হয় নাই। কিন্তু আমাদের বাংলাদেশ, হায় হায় হায়, এইখানে স্বাধীনতা বিরোধী দল হচ্ছে এখন প্রধান বিরোধী দল, আর এক অলিখিত স্বাধীনতা বিরোধী দল এখন ক্ষমতায়। আর যে দলটা এই বাংলাদেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ সৃষ্টিতে, সে আওয়ামী লীগ নিষিদ্ধ। যে ছাত্রলীগ আওয়ামী লীগ সৃষ্টি করেছে, যে ছাত্রলীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, সেই ছাত্রলীগ নিষিদ্ধ। আর যে ইসলামী ছাত্র সংঘ ওরফে ছাত্র শিবির, যারা পাকিস্তানি হায়েনাদের সাথে নিয়মিত সহকারী হিসেবে কাজ করেছে, এই দেশে 30 লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত, বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, যারা এই দেশে অগণিত নারী ধর্ষণের সাথে জড়িত, সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ রূপে ছাত্র শিবির, সেটা এখন সিদ্ধ। অদ্ভুত বিচিত্র একটা দেশে বাস করি। 2টা দেশ পৃথিবীতে যারা স্বাধীনতা, এবং অদ্ভুত ব্যাপার, 2টাই নাম রাজাকার। ভারতেও দেখবেন হায়দ্রাবাদের রাজাকাররা এখন এমপি হয়, মন্ত্রী হয়, নেতা হয়। এমনকি ভারতে যারা পাকিস্তান কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, যারা ভারত ভেঙে ফেলেছে, তাদেরকে ভারতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে। এমনকি বিজেপির সময়ও, বিজেপির সরকার আমলে 2-1 জনকে দেওয়া হয়েছে, যারা ভারত ভেঙে পাকিস্তান বানিয়েছে।
আর কংগ্রেস তো তাদের মন্ত্রী বানিয়েছে, নেতা বানিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এমনকি কাউকে হাতে পায়ে ধরে দায়িত্ব দিয়েছে। অদ্ভুত ব্যাপার। পৃথিবীতে দুইটা দেশ, ভারত এবং বাংলাদেশ। এই দুইটা দেশই কেবল তাদের স্ব দেশের স্বাধীনতা বিরোধীদের, দেশ বিরোধীদের এমপি, নেতা, মন্ত্রী বানায়। আর আপনি একটা দেশও পৃথিবীতে খুঁজে পাবেন না। তৃতীয় আর কোনো দেশ পৃথিবীতে নাই। আমাকে দেখান আপনি যে পৃথিবীর ইরানে একটা দেখান, যে ইরানে যারা এই তাদের তথাকথিত শিয়া ইসলামী বিপ্লবের বিরোধিতাকারী একজন লোককে প্রতিষ্ঠিত করেছে, করে নাই। বরং ইরানের নিয়মিত সেনাবাহিনী, পুলিশ বাহিনী পর্যন্ত বিলুপ্ত করে তারা নিজস্ব সেনাবাহিনী, পুলিশ বাহিনী তৈরি করছে। তারা এ টু জেড, টপ টু বটম কিছুই রাখে না, পিয়ন দারোয়ানও রাখে নাই ভিন্ন মতের। সব তাদের ওই ফ্যাসিস্ট, আলট্রা ফ্যাসিস্ট, এই কসাই খোমেনির মতাদর্শ, তাদেরকে এ টু জেড, পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রপতি সব তারাই। বাইরে একটা লোক রাখে নাই, পুলিশ বলেন, আর্মি বলেন, আমলা বলেন, একটাও রাখে নাই পৃথিবীতে। ইরান কিন্তু এসে, এই জন্যই কিন্তু ইরান এখনো ক্ষমতায়। এই এত কসাইগিরি করার পরে, এত হাজার হাজার মানুষ হত্যা করার পরে ইরান ক্ষমতায়, কারণ তারা তাদের কোন সেক্টরে একটা পিয়নও রাখে নাই ভিন্ন মতের মানুষ। এমনকি তাদের আন্দোলনে যুক্ত হয়েছিল ইরানের কমিউনিস্টেরা, কমিউনিস্টদের আগে সাইজ করছে, তাদেরকেও ক্ষমা করে নাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে পৃথিবীতে দুইটা দেশ আছে, একটা হলো ভারত আর একটা বাংলাদেশ, যারা তাদের দেশ বিরোধীকে, যারা তাদের এই দেশের সৃষ্টির বিরোধিতা করেছে, যারা ভারত ভেঙেছে, বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে, তারা এখন দেশে ক্ষমতায় ছিল এবং আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। এটা ভারত আর বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, এছাড়া আর কিছুই বলার নেই। এখন আমরা বাংলাদেশ প্রসঙ্গেই থাকি। বাংলাদেশে আপনি দেখবেন যে এই যে রাজাকার আলবদর যারা আছে, তারা যেভাবে লাফালাফি করতেছে, কেন? প্রেসিডেন্ট রাজাকার পুত্র, বিরোধী দলের নেতা স্বয়ং রাজাকার, প্রধানমন্ত্রী হচ্ছেন 15ই আগস্টের বেনিফিশিয়ারির পুত্র, যিনি 10টা অস্ত্র মামলা আর সাজাপ্রাপ্ত আসামি, যিনি গ্রেনেড হত্যা মামলার আসামি। বাংলাদেশ আওয়ামী লীগের উপরে, শেখ পরিবারের উপরে, বঙ্গবন্ধুর পরিবারের উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, এটা যদি বিএনপির উপরে হইতো, বিএনপি খুঁজে পাইতেন না। সেটা অন্য প্রসঙ্গ। এই যে তারেক রহমানের এই রাজাকার পীড়িতির আরেকটা উদাহরণ দিই, তার পরিবারে। আপনাদের মনে থাকার কথা, পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে অর্থনীতির মানে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জেলে পাঠানো হয়েছিল, পরে তাকে আদালতে জবানবন্দি দিতে হয়েছিল সে সরকারি পয়সা কি করেছে। আপনারা কি জানেন, তিনি খালেদা জিয়ার নাম সহ আদালতে, পাকিস্তান আদালতে বলেছিলেন। ভারতের আদালতে এসে বলে নাই, বাংলাদেশের আদালতে বলে নাই, খোদ পাকিস্তানের আদালতে দাঁড়িয়ে পাকিস্তানের গোয়েন্দা প্রধান, সাবেক, নামটা ভুলে গেছি এখন আমি, তিনি আদালতে, পাকিস্তানের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলেছেন তিনি খালেদা জিয়াকে টাকা দিয়েছিলেন। আপনাদের নিউজটা মনে থাকার কথা, বেশি দিন হয় নাই, 13-14 বছর হয়েছে। এটা জাতীয়, সারা পৃথিবীতে নিউজ হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, বিএনপি 48 ঘন্টা এটা কোনো প্রতিবাদ করে নাই। 48 ঘন্টা পরে মির্জা ফখরুল সাহেব এটা প্রতিবাদ করেছিল। আচ্ছা, এটা তো ভারতে গিয়ে করে নাই, তাই না? পাকিস্তানের গোয়েন্দা প্রধান পাকিস্তানের আদালতে, পাকিস্তানে বসে বলেছেন খালেদা জিয়াকে তিনি টাকা দিয়েছিলেন। পৃথিবীতে একটা সরাসরি বলেছে যে একটা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিনি টাকা দিয়েছেন। তার মানে বুঝতে পারছেন তো যে পাকিস্তান প্রেমটা পাকিস্তানিদের সাথে বিএনপির কেমন, ভাই? বিএনপির এবং জিয়া পরিবারের পাকিস্তান প্রেমটা কেমন, চায়না প্রেমটা তাদের কেমন? তিনি দেখেন চায়নাতে গেলেন, ভারতে যেতে কত গরিমসি। কোন চায়না? যে চায়নাতে উইঘুর মুসলমানদের মানুষই মনে করে না। মসজিদকে টয়লেট বানানো হয়েছে, মদের বার বানানো হয়েছে, ড্যান্স ক্লাব বানানো হয়েছে। সেখানে মসজিদের মধ্যে নাচা গান সেইখানে যায়, কিন্তু ভারতে যাবে না। কেন? কারণ ওই যে পাকিস্তান প্রেমের কারণেই জিয়া পরিবার ভারতে যেতে এত ফাত্রামি শুরু করেছে। অথচ ভারত ছাড়া কিন্তু কিছু চলে না। আমি আজকে একটা তথ্য পেয়েছি, একজন নারী কর্মকর্তা আমাকে তথ্য দিয়েছেন, এটা নিয়ে আগামীকাল লাইভে আসবো, যে ভারত থেকে কি কি ছাড়া আমরা চলতে পারি না। আমি নিজেও জানতাম না, অবাক হয়ে গেছি। এটা নিয়ে আগামীকাল বলবো। ভারত ছাড়া কিন্তু চলতে পারবো না আমরা, যত চাপাবাজি করি না কেন। কিন্তু প্রেমটা আমাদের পাকিস্তানের প্রতি, প্রেমটা চায়নার প্রতি। চায়না মুসলমানদের
যা ইচ্ছা তাই করুক, কোনো সমস্যা নেই। চায়না ইসলামকে মেন্টাল ইলনেস বলেছে, পৃথিবীর একমাত্র রাষ্ট্র যে অফিসিয়ালি বলেছে মেন্টাল ইলনেস। মানে এমন না যে অস্ট্রেলিয়ার এক সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে এগুলো একটা মানসিক রোগ, সাবেকটা বলে নাই, স্বয়ং চাইনিজ গভর্নমেন্ট একটা বিবৃতি দিয়েছে যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। আজ পর্যন্ত পৃথিবীর একটা মুসলমানকে এর প্রতিবাদ করতে শুরু নেই। আজ পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোনো মৌলবীকে টু শব্দটি করতে দেখি নেই। কিন্তু ভারতে যদি একটু বদবায় ত্যাগ করে মুসলমানদের সামনে গিয়ে, সেটা কিন্তু নিয়ে বাংলাদেশের প্রতিবাদ হয়, ভারতের প্রতিবাদ হয়, তারপর পাকিস্তানে তো হবেই, মিছিল মিটিং হয়, বাইতুল মোকাররম গরম হয়ে যায়, বাম এমনকি হিন্দু বামেরাও বাংলাদেশে খেপে যায়। কিন্তু চায়না যখন বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, আজ পর্যন্ত কোনো বামকে টু শব্দটা করতে শুনে মুসলমানদের তো নাই। কোথায় যেন গিয়ে গিয়ে মার্ক্সবাদ আর ইসলাম বা মোহাম্মদিস্ট আর মার্কসিস্ট কোথায় গিয়ে গিয়ে যেন এক হয়ে যায়। অদ্ভুত একটা মিল। কোনো প্রতিবাদ শুনেছেন আপনারা কেউ? শুনেন নেই, শুনবেনও না। কারণ ওই যে চায়না ভারত বিরোধী, চায়না বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, চায়না তাদের ভাষায় চায়না ভারত ও হিন্দু বিরোধী, তাই তারা চুপ, মুসলমান চুপ, বামপন্থীরাও চুপ। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এই মনে করেন ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এটা যদি আমেরিকার প্রেসিডেন্ট বলতো, তাহলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তানে মিছিলের পর মিছিল হইতো, সারা পৃথিবীতে নিন্দা প্রস্তাব পাশ হইতো মুসলমানদের, এমনকি সেটা ওআইসি পর্যন্ত যাইতো। আর বামপন্থীরা তো ভারত গায়ে কাঁপায় ফেলাইতো। কিন্তু ওই যে চায়না আব্বা বলছে, তাই বামপন্থীরা নীরব, কোনো একটু শব্দ। আর ভারত যদি বলতো, ভারতের গভর্নমেন্ট পড়ে যেত। ভারত সরকার, এই বিজেপি সরকার মনে করেন যদি বলতো যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এই সরকারই টিকতে পারতো না এই বামপন্থীদের জ্বালায়। কিন্তু ওই যে চাইনিজ আব্বা বলছে, কোনো সমস্যা নেই। যাই হোক, সেটাই চাইনিজ প্রেম, পাকিস্তান প্রেম, এই যে জিয়া পরিবার উন্মাদ হয়ে গেছে। কিন্তু আর ফলাফল কি হবে? এর এই অতিরিক্ত চাইনিজ প্রেম, তারেক রহমানের অতিরিক্ত চাইনিজ প্রেম, জিয়া পরিবারের পাকিস্তান প্রেম বাংলাদেশকে মানে ৭০ হাত পানির নিচে ডুবিয়ে ফেলবে। কারণ আপনি তো ভারত ছাড়া চলতে পারবেন না। ভারতের পানি আপনার দরকার, ভারতের তেল দরকার, ভারতের বিদ্যুৎ দরকার, ভারতের খাদ্য দরকার, আরো কি কি দরকার আগামীকাল একটা পোস্ট বলবো, আমি নিজেও জানতাম না যে ভারত ছাড়া। আমি তো বলেছিলাম যে ভারত ছাড়া মানে ভারত ছাড়া হইলে কত কিছু বলেছি যে ভারত ছাড়া টিকতে পারবে না, কিন্তু আগামীকাল আপনাদের জানাবো যে ভারত যদি বাংলাদেশকে বয়কট করে তাহলে বাংলাদেশে কি পরিণতি হইতে পারে। বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা আমাকে বলেছেন, একজন নারী আজকে বলেছেন আমাকে, সেগুলো আগামীকাল বলবো। আমি জানতামই না যে আমরা ভারত ছাড়া কত অসহায়। এটা আজকে মানে আমি যে এতদিন বলেছি ভারত ছাড়া আমরা অসহায়, তার সাথেও মানে অদ্ভুত কিছু তথ্য আপনাদেরকে আগামীকাল লাইভে জানাবো যে ভারত ছাড়া আমরা চলতেই পারবো না। সোজা কথা, যে অতই চাপা মারুক, যে যতই। আজকে বাংলাদেশে এই যে জিয়া পরিবার যেভাবে পাকিস্তান প্রেম দেখাচ্ছে, যেভাবে চাইনিজ প্রেম দেখাচ্ছে, এবং ভারত বিরোধিতা এদের মজ্জাগত, ভারত বিরোধিতাই হচ্ছে এদের ইমানের অঙ্গ। বিএনপির ইমানের অঙ্গ হচ্ছে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা হচ্ছে তাদের মূল পুঁজি। ভারত বিরোধিতা ছাড়া তাদের কোন রাজনৈতিক আদর্শ নাই, দর্শন তো নাই, থাকতে পারে না। কারণ এদের সৃষ্টি হয়েছে ভারত বিরোধিতা করার জন্য। সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে পারে না, তাই ভারত বিরোধিতা করে। সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতা বাদই রাখিছে বাকি। বিএনপির নেতাদের ভাষণগুলো শুনবেন, তাদের বয়ানগুলো শুনলেই বুঝতে পারবেন যে এরা আসলে কি। ঠিকই বলেছেন যে তারা মানুষ চায় না, শুধু মাটি চায়। আবার আরেকজন বলেছিল বাংলাদেশের মানুষকে, আরেক নেতা নিয়াজি বলেছিল বাংলাদেশকে, কোন জেনারেল যেন বলেছিল যে এদেরকে রেপ করে, ধর্ষণ করে নসল পাল্টাই ফেলবে, এটাও বলেছিল। এবং ভুট্টো তো আমাদের কালা শুয়োরের জাত বলে আমাদের গালি দিয়েছে। তারপর পাকিস্তান প্রেম বাংলাদেশের যাবে না, বিএনপির যাবে না, কারোরই যাবে না। শুধু বিএনপিকে দোষে লাভ নাই, বাংলাদেশের অনেক মানুষকে আমি দেখেছি এদের দিল মে পাকিস্তান, এমনকি আওয়ামী লীগের অনেক লোকের আমি দেখেছি। এটাই সত্য কথা। পাকিস্তান প্রেম এই দেশ থেকে আপনি হটাতে পারবেন না। তো এই যে পাকিস্তানের প্রতি তাদের এত প্রেম, এ প্রেম আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? ভারত যদি কোনো কারণে আমাদের বয়কট করা শুরু করে, এ দেশের কি পরিণতি হবে? অলরেডি আজকে আপনারা শুনেছেন যে জ্বালানি তেলের শুল্ক দ্বিগুণ করে ফেলেছে।
এরপর হয়তো আর জ্বালানি তেল বিভিন্ন অজুহাত না, যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। রপ্তানি একটা দেশ করবে কি করবে না তার দেশের ব্যাপার। কালকে যদি বাংলাদেশে জ্বালানি বন্ধ করে দেয় রপ্তানি, তাহলে কি হবে? বিদ্যুৎটা বন্ধ করে দেয়, কি হবে? ভারতের হয়তো কিছু ক্ষতি হবে, 1 বিলিয়ন, 2 বিলিয়ন, $5 বিলিয়ন, কিন্তু বাংলাদেশে কি করে নিতে হবে? তো আচ্ছা, আমরা কিছু কমেন্ট নেই। একজন লিখেছেন, পূর্ব পাকিস্তান থাকলে 5% সরকারি চাকরিতে বাঙালি মুসলমানদের পাকিস্তান চাপ রাশি হইতো। এক গবেট লেগেছে, এই যে গবেট, মানে এরা মানে মুখ দিয়ে একটা বললেই হয়। মানে এই গবেটে এই পেয়ার পাকিস্তানি লেখছে যে ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে, কিন্তু বাংলাদেশ ছাড়া ভারত, এই হইলো এদের চিন্তা। মানে কিরকম মগজটা দেখছেন তো? খালি শুধু ডিজেলটা জ্বালানি বন্দর বিদ্যুৎ বন্ধ দিলে বাংলাদেশের অবস্থা কিন্তু কাহিল, বাংলাদেশ সুদান হয়ে যাবে। তারপরে চাপা মারতেই থাকবে। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন, আমার মোবাইলে হারিয়ে গেছে। ঠিক আছে, দিব কয়েকদিন পরে। জি, আমার ফেসবুক ওখানে গিয়ে কমেন্ট করবেন, তাহলে হবে। একজন লিখেছেন, রংপুরের ঘটনার সম্পর্কে আপনার মতামত কেটে নিয়ে আগামীকাল আমি লাইভ ভিডিওতে আসব। আজকে একটা রেকর্ড হয়েছে, সাইফুল বাতেন টিটুর ইউটিউব চ্যানেলে আপনি শুনতে পারবেন। আজকে রাত 10টায় এটা আপলোড হবে রংপুরের এই ঘটনা সম্পর্কে। চলে এসেছে এই যে পেয়ারা পাকিস্তানি ভাবির পোলারা চলে এসেছে, আমার ভাবির পোলারা এখানে চলে এসেছে। রাজাকার নাতিপুরে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা। একজন লিখেছেন, ফরিদ ভাই আপনি কি মনে করেন বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে, যাচ্ছে মানে বাংলাদেশ তো এখন পাকিস্তানি হয়ে গেছে, বাংলাদেশ তো এখন পাকিস্তান হয়ে গেছে। হ্যাঁ, চোখা রাজাকারে বলো রাষ্ট্রপতি। জি জি, হ্যাঁ, এই ঘটনা যখন ঘটে তখনই আমি বলেছিলাম এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই 6 জনকে যে ট্রাক চাপাতে মারে, তখনই বলেছিলাম এটা ষড়যন্ত্র। আমি তখনই বলেছিলাম। হ্যাঁ, ঠিকই বলেছিলেন। একজন লিখেছেন, বাংলাদেশ রাষ্ট্র কত নিয়ন্ত্রণ আছে আর্মির উপর কোনো নিয়ন্ত্রণ নাই। আর্মি বাংলাদেশ সরকারকে নিয়ন্ত্রণ করে। বট বাহিনী চলে আসছে, ঠিকই বলছেন। ফরিদ ভাই, আমি জামালপুর বক্সিগঞ্জের মেয়ে। তাই, থ্যাংক ইউ। একই পরিবারে মারা গেছে, এটা আবারও বলছি। রাত 10টায় সাইফুল বাতিন টিটুর চ্যানেলে দেখতে পাবেন, রেকর্ড করা আছে, সেটা আপলোড দিবে সাইফুল বাতিন টিটু। আর আগামীকাল আমার নিজের চ্যানেলে এটা নিয়ে আমি কথা বলবো। একজন লিখেছেন, আপনি সুস্থ আছেন? না, আমি এখনো পূর্ণ সুস্থ হইনি। তার উপর আবার মানসিক অন্যান্য বিষয়ে একটু চাপে আছি। জি, জি। শিরোনামটা আপনারা দেখেছেন যে আমাদের জাতির দুর্ভাগ্য যে প্রতিবারই বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র, কখনো রাজাকার পুত্ররা, কখনো রাজাকারের সন্তানেরা, রাজাকারের নাতিপুতিরা খামচে ধরে এবং ধরে আছে। আমাদের এই বাংলাদেশকে উদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা রয়েছি যারা,
তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এই বাংলাদেশে শুধু মানচিত্র, সার্বভৌমত্ব, পতাকা, সংবিধান হুমকির মধ্যে নয়, এই দেশের অর্থনীতি এখন হুমকির মধ্যে, এই দেশের গণতন্ত্র হুমকিতে, এই দেশের সংবিধান তো হুমকিতে রয়েছেই। এদেশের আপনারা জানেন যে ব্যবসায়ীদের কি হাল। এখন যারা এমনকি যারা বিএনপি জামাত করে তারাও বিনিয়োগ করতেছে না, সাহস পাচ্ছে না। কেন পাচ্ছে না? এক পয়সাও বিনিয়োগ হবে না। আমি আগেই বলেছিলাম যে এই বাংলাদেশে যতদিন এই সরকার পরিবর্তন হয় বিনিয়োগ হবে না। আপনারা শুনেছেন যে এখন নিউজে আসতেছে যে শেখ হাসিনা যদি দেশে না ফিরে এই দেশে বিনিয়োগ হবে না। অবশ্যই হবে না। কারণ একটা দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলে কে বিনিয়োগ করবে? কোন পাগলে বিনিয়োগ করবে? কখনোই করবে না। তার উপরে এই দেশের গ্যাস নাই, জ্বালানি নাই। কারণ পাকিস্তান তো আপনাকে গ্যাস এবং জ্বালানি এনে দিবে না। যতই আপনি পেয়ারা পাকিস্তানি হয়ে থাকেন, ভারত তো আপনাকে, ভারত ছাড়া তো চাল ডাল আপনি পাবেন না। জি। হুম, বাহ! বুঝতে পারলাম না। আজকে এত পেয়ারা পাকিস্তানি চলে আসলো কেমনে? এই আগে আমার চ্যানেলে দেখেন দর্শক কিন্তু আমার একটু বেশি নাই। কিন্তু দেখেন এখানে রাজাকাররাই সব চলে আসছে, কমেন্ট করতেছে। অদ্ভুত ব্যাপার। সব পেয়ারা পাকিস্তানি চলে আসছে, আমার ভাবির পোলারা চলে আসছে। সব নিয়াজির নাতি-পুতিরা চলে আসছে। বুঝলাম না তো। হুম। হ্যাঁ, আপনি একটা একজন চমৎকার একটা কথা বলেছেন। সমস্যা হলো মুক্তিযোদ্ধারা ৭১ অস্ত্র ফেলে দিয়েছে। কিন্তু জামাত রাজাকাররা কোনোদিন অস্ত্র ছাড়েনি। মুক্তিযোদ্ধারা ভুলে গেছে যে শান্তি থেকে শক্তির উপর ভর করে, তাই মুক্তিযোদ্ধারা, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। চমৎকার একটা কথা বলেছেন। একজন লিখেছেন বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত। এটা হয়ে গেছে। পরিণত হবে মানে? হুম। একজন লিখেছেন ১১৯ রকম পণ্য আসে ভারত থেকে। জি, এগুলো বন্ধ করে দিলে কি হবে? এগুলো একবারও বুঝে না আমার পেয়ারা পাকিস্তানি ভাবির পোলারা। জি, ঠিকই বলেছেন। আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো একসাথে না চলি, আমরা একই প্ল্যাটফর্মে না আসি, তাহলে রাজাকার পুত্ররা এখন রাষ্ট্রপতি যেমন হয়েছে, রাজাকার আল বদর আল শামস তারা এখন বিরোধী দলে। এটা বলতে গেলে আমাদেরই ভুল। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি। তার জন্য আজকে এই পরিণতি আমাদের। আমরা সতর্ক থাকিনি। আমরা রাজাকার আল বদরদের ক্ষমা করে দিয়েছি। আমরা রাজাকার আল বদরদের বন্ধু মনে করেছি, আত্মীয় মনে করেছি, গায়ের লোক মনে করেছি, পড়শি মনে করেছি। কিন্তু তারা কিন্তু কোনোদিন, তারা কিন্তু শত্রু চিন্তায় ভুল করে না। তারা কিন্তু ঠিকই সুযোগ পাওয়া মাত্রই একটুকুও ভাবে না আওয়ামী লীগ, মানে ১ বিন্দু ১ মিনিট চিন্তা করে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়। আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু জামাতকে নিষিদ্ধ করতে বহুবার ভেবেছি এবং নিষিদ্ধ করাই হয়নি। গণতন্ত্রের কথা বলে। এরা কিন্তু কোনো গণতন্ত্রের ধার ধারে না। তবে জিয়া পরিবারের যে এই যে পাকিস্তান প্রেম, জিয়া পরিবারের রাজাকার আলবদর প্রেম, এগুলো ছিল, আছে এবং থাকবে। এতে আক্ষেপ করার কিছুই নেই। কারণ তারা এসেছে, জিয়া পরিবার এসেছেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করতে, এবং তারা করে ফেলেছে। এবং তারা নিজেরাও প্রতিষ্ঠিত হয়েছে। যেটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ হতে পারেনি। ওই যে একজন সুন্দর কথা বলেছেন, একজন কমেন্টস করেছেন, আপনি যেটা দেখালাম। সেটা হলো যে আ রাজাকার মুক্তিযোদ্ধারা অস্ত্র ছেড়ে দিলেও রাজাকার আলবদর অস্ত্র ছাড়েনি। তারা বিভিন্ন খোলসে, বিভিন্ন সময়, বিভিন্ন পোশাকে, বিভিন্ন চেহারায়, বিভিন্ন পেশায় তারা সবসময় রাজাকারগিরি করেই গেছে এবং করে যাবে। তার ফলশ্রুতিতেই আজকে রাজাকার পুত্র আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে বসে আছে। একজন লিখেছেন মুক্তিযোদ্ধারা জামাত হয় যেমন অলি আহমেদ, কিন্তু কোন রাজাকার মুক্তি, ঠিকই বলেছেন।
সবচেয়ে হাস্যকর ব্যাপার, ২ জনই প্রার্থী, একজন ডাইরেক্ট রাজাকারদের প্রার্থী আর একজন রাজাকারের পুত্র। অদ্ভুত ব্যাপার। আবার এই কর্নেল ওলিরা আবার চাপা মারে যে এরা নাকি মুক্তিযুদ্ধ করেছে। মনে রাখবেন, গবেষণায় এখন বেরোচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের আর কোনো বিকল্প ছিল না। এরা বাই চান্স মুক্তিযোদ্ধা। এরা আসলে মুক্তিযোদ্ধা নয়। সেনাবাহিনীর যদি ১০০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, ৯৯ জন গিয়েছে তাদের আদর্শজনিত কারণে যায়নি। তাদের পেশাগত কারণে আসছে। তো পেশা আর আদর্শ তো এক না। আদর্শ ধারণ করে এরা মুক্তিযুদ্ধে আসে নাই। বাংলাদেশের সেনাবাহিনী কোনোদিনই আদর্শের কারণে মুক্তিযুদ্ধ করে নাই। তারা হাতে অস্ত্র ছিল, বিষয়টা এরকম, একজন ডাকাতও এরকম। যেমন একজন ডাকাতের হাতে অস্ত্র আছে, সেও মুক্তিযুদ্ধ হয়ে গেছে যেমন, সেরকম বাংলাদেশের সেনাবাহিনীরাও, বাংলাদেশের যারা এই সমস্ত লোক তারা সেনাবাহিনী চাকরি করতো, অফিসার ছিল, তারা উপায় ছিল না তাদের মুক্তিযুদ্ধ হওয়া ছাড়া, এই জন্য তারা হয়েছে। এখন তাই মনে হয় যদি বাংলাদেশের মিলিটারি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো তাহলে মির্জা ফখরুল কিভাবে রাষ্ট্রপতি হয়, এই চখা রাজাকারের পুত্র। যদি বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো তাহলে কিভাবে জামাতে ইসলাম বিরোধী দলে থাকে, তারা ৭০টি আসন পায়। বাংলাদেশের মিলিটারি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো তাহলে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হয়? বাংলাদেশের মিলিটারি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো ছাত্রলীগ কিভাবে নিষিদ্ধ হয়? বাংলাদেশের মিলিটারি যদি বাংলাদেশে জঙ্গিদের আনাগোনা, আল কায়েদার আনাগোনা এবং ঘামাসের আনাগোনা, আপনারা বুঝতেই পারতেছেন ঘামাস শব্দটা কেন উচ্চারণ করলাম, না হলে ইউটিউবে রিপোর্ট দেয়, সমস্যা হয়। এর আগে একবার এই মূল শব্দটা উচ্চারণ করেছিলাম, তখন আমার চ্যানেলই গায়েব হয়ে গেছিল। যারা স্পষ্ট আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন, দেখা যাচ্ছে কিনা, ইয়েস বা নো বলে জানাবেন। আমরা যখন বললাম বাংলাদেশে মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে, আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদী রাজনীতির উত্থান ঘটেছে, আমরা যখন বললাম বাংলাদেশে হিজবুত তাহরির রয়েছে, আমরা যখন বললাম শিবিরের কোচিং সেন্টারগুলো হলো যে ইসলামী মৌলবাদের ঘাঁটি, আমরা যখন বললাম মাদ্রাসাগুলোতে ইসলামী জঙ্গিবাদের চর্চা করা হয়, আমরা যখন বললাম যে শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসলামী মৌলবাদের বীজ শুধু রোপণ করা হয় নাই, সেগুলো বৃক্ষ হয়ে গেছে, তখন আমাদের বলা হলো আমরা ভারতের দালাল, আমরা ইসলামের শত্রু, আমরা মুসলমানের শত্রু। ২-৪ জন বামপন্থী এটাও বললো যে এটা ইসলামোফোবিক। আজকাল মাদ্রাসায় বলৎকার করে, সেটাও যদি বলেন ইসলামোফোবিয়া, মানে বলা যাবে না, মাদ্রাসায় বলৎকার যতই করুক বলা যাবে না, তাহলে আপনি ইসলামোফোবিক। মাদ্রাসায় যতই বোমা ট্রেনিং করে গেলে বললে আপনি ইসলামোফোবিক। তা আমাদের তো ভারতের দালাল বলছেন, ইসরায়েলের দালাল বলছেন, তো এখন কি বলবেন? জাতিসংঘ তো বলেছে বাংলাদেশে খাল কায়দার উত্থান ঘটতে যাচ্ছে, এখন কি বলবেন? মুরদ থাকলে তাদের বিরোধিতা করেন, পারবেন? মুরদ থাকলে বিরোধিতা করে দেখান, মিছিল করেন, দেখি কত মুরদ আছে আপনাদের। এই যে সিংকু বাম, আমার ভাবির পোলারা, তারপর বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া সারা পীর, এরা মিছিল করুক, বলুক জাতিসংঘের এই কথা তারা মানে না। এর আগে ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছিল ঢাকাতে ঘামাসের ঘাঁটি আছে, গাজা থেকে ঘামাস বিদায়, কিন্তু বাংলাদেশে ঘামাসের ঘাঁটি করতেছে ঢাকাতে। প্রতিবাদ করতে কারো মুরদ হয়েছিল? জোনায়েদ শাকির মুরদ হয়েছিল, বিভিন্নরার মুরদ হয়েছিল, বিভিন্নরা মুরদ, বিভিন্ন তো নিজেই তাদেরই দালাল স্বঘোষিত। বিএনপি প্রতিবাদ করেছিল সেই ইসরায়েলের দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূতের বক্তব্যের বিরুদ্ধে, পারে নাই। আমরা তো এগুলো বলে আসছি, আমাদের ভারতের দালাল বললেন, ইসরায়েলের দালাল বললেন। এই যে এখন যে জাতিসংঘ বলতেছে দক্ষিণ বাংলাদেশে যে ঢাকাতে যে আল কায়দা নাকি সাল কায়দা ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এখন কেমন কি কালামের পতাকা উড়াবেন না? আরো যখন কালামের পতাকার নামে ফাত্রামি শুরু করেছিলেন তখনই আপনাদের সতর্ক করেছিলাম যে অত খুশি হয়েন না, ঈদের চাঁদ দেখে অত খুশি হয়েন না, রোজা থাকতে হবে, কিন্তু না খাই দাম লাগবো, বলছিলাম কিনা? একেবারে মানে হকার থেকে শুরু করে লিল্লাঘর সব বাংলাদেশে একেবারে পতাকা টানানোর হিরিক পড়ে গেল। আবার ওই যে এক জঙ্গি একটা আছে আল কায়দার, ওই যে পাকিস্তানের জঙ্গিও একটা ছিল, ওই যে আজহার নাকি ফাজাহার মুফতি চিটাগাঙ্গের লালখাল মসজিদের, সে আবার বললো পতাকা টানাও, কলামের পতাকা। এখন ভালো হয়েছে না? এখন ভালো হয়েছে কিনা? এই যে এখন যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, এটা কি করবেন? এটাও কি বলবেন যারা আওয়ামী লীগ হয়ে গেছে? এখন কি বলবেন যারা ভারতের দালালি করে, ইসরায়েলের দালালি করে? জাতিসংঘ বলেন, মুরদ যদি থাকে বলেন দেখি,
সেটার মুড়িতে গোলাই কিনা। আমরা যখন বলি বাংলাদেশে মৌলবাদ ছড়িয়ে গেছে, ভালো লাগে না, তাই না? গরিবের কথা বাসাইলে হলে। এখন কেমন লাগে? যখন একটা দেশ সম্পর্কে জাতিসংঘ বলে যে সেই দেশে আল কায়দা বা খাল কায়দা বা ইসলামী জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই দেশের পাসপোর্টের মান কই যাবে, বিনিয়োগ কোথায় যাবে? বলি নাই আপনাদের? বলেছিলাম কিনা? 2024 সালে যে একটা জঙ্গিবাদী আন্দোলন হয়েছে, বলেছিলাম কিনা? সিংকুবাম এরা তো 2 কদম আগে। এরা করে খালাতো ভাই এখন জঙ্গি, সেটা সিংকুবামদেরও ফাটাবে এবার। মিছিল করেন না এবার? বলেছিলাম তো আপনাদের। আমাদের কথা তো ভালো লাগে না। কারণ আমরা তো মুহাদ্দিস না, মুফতি না, আমাদের কথা ভালো লাগে না। আবার যে মুফতি আপনাদের সমালোচনা করবে তারও ভালো লাগবে না। আমরা কলেজের ইউনিভার্সিটির ভিজি না, আমরা নেতা না, মন্ত্রী না, আমাদের কথা ভালো লাগে না। আমরা বুদ্ধিজীবী না, আমাদের কথা ভালো লাগে না। এখন ভালো হয়েছে না? কত না সতর্ক না? কেরামগঞ্জ, জামালপুর, মাতারগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, মাতারগঞ্জ, পিগনে, ধনবাড়ি, কালেমার পাতা করে, কালেমার পাতাকার ফাতরামি ছুড়াই ফেলছে না কেমন? বলছিলাম কিনা যে এই কালেমার পাতা কোরআনের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ইসলাম বিতর্কিত হবে, মুসলমান বিতর্কিত হবে, বলেছিলাম কিনা? কেমন লাগে এখন? কেমন লাগে? ভালো হয়েছে না এখন? জাতিসংঘ মানে তোমাদের আব্বা কি আব্বা বলেছে। এখন আপনি দেখেছেন, যদি এটা ভারত বলতো, তখন দেখতেন মিছিল মিটিং শুরু হয়ে যেত। সামরা নাইফির বাইতুল মোকাররম গরম করতো, সিংহবামেরা পল্টন গরম করতো, শাহবাগ গরম করতো। এখন কোনো মিছিল নেই কেন? মৌলভী সাহেবরা কেমন লাগে এখন? আমরা বারবার বলেছি যে মাদ্রাসাগুলোতে বলাৎকার হয়, সতর্ক হন। এটা আরেকটা ঠেলা খাবেন আপনারা এই মাদ্রাসার বলাৎকার নিয়ে। পুরো বাংলাদেশকে একটা বলাৎকারী সেন্টার হিসেবে ঘোষণা করবে জাতিসংঘ খুব শীঘ্রই। মানবাধিকার সংস্থাগুলো অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। যে এই মাদ্রাসা নিয়ে আপনারা মানতেছেন না এখন আমাদের কথা। সাইফুল বাতেন টিটু, মুফতি মাসুদ যখন বলে মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, আপনারা এটা ইয়ার কি মনে করেন? এটা যে গাছ হবে কয়দিন পরে বুঝতে পারবেন। এই বাংলাদেশে যে মৌলবাদ চর্চা হচ্ছে, আপনারা যে অস্বীকার করলেন, এখন কি করবেন? খোদ জাতিসংঘ বলছে এখানে আল কায়দা, সাল কায়দা, এদের উত্থান ঘটেছে বাংলাদেশে। বিনিয়োগ আসবে না, ভর্তি করাবে না আপনাদের বিদেশে, ভিসা দিবে না, বিনিয়োগ আসবে না, আশিক ফাশিক চৌধুরীদের কথায় আসবে না। আমাদের কথা তো, এই জন্য আমাদের জামালপুর একটা কথা আছে, আইজ বুঝবি না বুঝবি কাইল, পুটকি হাতাবি পারবি গাইল, কপাল হাতাবি আর থাবড়াবি আর পারবি গাইল। এখন কেমন লাগে? আমরা বহুবার বুঝিয়েছি, ধর্মের নামে ফাত্রামি কম করেন। মানে স্কুল কলেজ মানে মাদ্রাসাগুলো তো মাদ্রাসা, স্কুল কলেজগুলোকে কমিয়ে আর হায়ার মাদ্রাসা বানাই ফেলছেন। এখন ভালো হয়েছে না? এবং আমরা এটাও বলেছিলাম যে এই দেশে মাদ্রাসা হচ্ছে মানেই ইসলামী জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। এদেশের বুদ্ধিজীবীরা এটা নিয়ে কথা বলে না, মনে করে সাধারণত পালাবে। সব বুদ্ধিজীবীর পোলাপান দেখবেন যে নিজেদের পাসপোর্ট বিদেশি, অথবা পোলাপান বিদেশে থাকে, একটাও দেশে থাকে না। ফ্রড মাজাহারের বাচ্চা কাচ্চা বাংলাদেশে থাকে। দেখেন তো খোঁজ নিয়ে, যারা এই দেশের সিংহবাম সবগুলোর ভিসা হলো আমেরিকার, সবগুলো আমেরিকা গাড়ি করে বয়ে আছে, আমেরিকায় গিয়ে বসে থাকে। আর বাংলাদেশে সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধী মিছিল করে। মুসলমানদের সাথে ইসলামী জঙ্গিবাদ মৌলবীদের সাথে বামপন্থীর হলে 1 নম্বর বাটপার। সবগুলা থাকে আমেরিকা। কিউবা যায় না কেন? কানাডা যায় কেন? কাবুল যায় না কেন? পাকিস্তান যায় না কেন? নিজের পক্ষে তো চায়না যাওয়ার কথা, যায় না কেন? কারণ জানে যে দিন শেষ হয়ে আমেরিকান সাম্রাজ্যবাদের কুলে যাই মানুষ হইতে হবে, আর সারাদিন আমেরিকার বিরোধিতা করবে, থাকবে কিন্তু আমেরিকায়। যাই সেটা অন্য প্রসঙ্গ। এই দেশে যে জঙ্গিবাদ ছড়িয়ে গেছে, এটা এখন ঠেকাইতে পারবেন? জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে, রিপোর্ট আপনি কিভাবে উল্টাবেন? এটা তো আওয়ামী লীগের বলবেন, এটা তো আর বলতে পারবেন না এর জন্য আওয়ামী লীগ দেয়, এর জন্য ভারত দেয়। এটা তো আপনি বলতেও পারবেন না। বলেন, তাও বলে দেখেন। সবকিছুর জন্য ভারত আর শেখ হাসিনাকে দায়ী করেন আওয়ামী লীগ। এটার জন্য একটু দায়ী করেন দেখি, যে আল কায়দা উত্থান ঘটেছে, ঘামাসের জন্য আওয়ামী লীগ দায়ী, ভারত দায়ী। বলেন বলেন দেখি পারেন কিনা। কেস কি গলে পড়ে গেছেন না? কি জবাব দেবেন এখন? এই বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই যে জুলাই সন্ত্রাস, যে এটা একটা, আর এই যে দেখেন সেনাবাহিনী সাইরু খলিফা নামে কোম্পানি খুলে,
আবার আয়েশা ফাতেমার নামে কোম্পানি, নারী কোম্পানি খুলবে। ইসলামী ইনস্টিটিউট বানায় বাংলাদেশ সেনাবাহিনী। কি বুঝলেন? বলি নাই? এই যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদীরা আছে, এগুলো বিদেশিরা বুঝে গেছে। জাতিসংঘ বুঝে গেছে। রিপোর্ট এখন ভালো হইছে না? বা আগামীতে আমি আরেকটা জিনিস বলে রাখি আপনাদের। এই সেনাবাহিনীকে নিয়ে দেখবেন সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনী নিষিদ্ধ হয়ে যেতে পারে। আল কায়েদা, হিজবুত তাহরির, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে আমাদের দেশের আরো সর্বনাশ হয়ে যাবে। সেনাবাহিনী ভাবমূর্তিও নষ্ট হয়ে যাবে একবারে। দেখেন আপনি, যেই দিনই ৪ খলিফার নামে বলছে কোম্পানি করবে, আবার দেখি আমি ২-১ জন আওয়ামী লীগের শিক্ষকেরাও দেখি আবার বাহবা দিছে। কয় এর নামে খুলবে না, তো রামের নামে খুলবে। ২-১ জন শিক্ষক এরকম। আবার তার বাপ নাকি মুক্তিযোদ্ধা ছিল। আওয়ামী লীগেরও ২-১ জনের পোস্ট দিয়েছে দেখেছি। এখন কি বুঝতে পারছেন তো? আমরা তখনই সতর্ক করেছি। ৪ খলিফার সাথে বাংলাদেশের আর্মি সম্পর্ক কি? সম্পর্ক একটাই আছে, বাংলাদেশ যদি জঙ্গিবাদী রাষ্ট্র হয়। আয়েশা ফাতেমা নামের নারী কোম্পানি খোলার কারণ কি? যদি বাংলাদেশের জঙ্গিবাদের সাপোর্টার হয় বাংলাদেশ সেনাবাহিনী। এই যে বারবার বলছি হিজবুত তাহরিরের বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার টানা হিজবুত তাহরির। এত বড় বড় পোস্টার আপনি কিভাবে টানাইলেন? আওয়ামী লীগের আমলে কারা টানাইলো? সন্দেহ কিন্তু ছিল সেনাবাহিনীর দিকে আমার। আপনারা আমার ফেসবুক পোস্টগুলো পড়ে দেখেন। বারবার বলেছি এত বড় পোস্টার কিভাবে আসে? যেখানে আওয়ামী লীগ অলিতে গলিতে আওয়ামী লীগ পোস্টার টানাইতে পারে না। আর হিজবুত তাহরিরের জঙ্গিরা বুয়েটের শিক্ষকের ছাত্রদের দরজার ভিতর দিয়ে আসে সিসি ক্যামেরার ভিতরে। আমরা তখন বলেছি, গুরুত্ব দেন নাই। বাংলাদেশ পাকিস্তানের সাথে ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই বাংলাদেশের যদি এইভাবে চলতে থাকে। ইসলামী জঙ্গিবাদ যেখানে মাথাচাড়া দিয়েছে ওই দেশের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইরাকের মতো ধনী দেশ এখন লাইনে দাঁড়ায় খাবার খায়, লিবিয়ার মতো ধনী দেশ লাইনে দাঁড়ায় খাবার খাইতে হয়। আর বাংলাদেশ তো গরিব দেশ, ওই ইরাকে গিয়ে চাকরি করতো, লিবিয়া গিয়ে চাকরি করতো, এখনো করে। তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে এই ইসলামী জঙ্গিবাদের কারণে? সারা বাংলাদেশে ওয়াজের একেবারে মজমা বসায় ফেলছিলেন, এখন কেমন লাগে দেখেন এখন কেমন হয়। আবার আমাদের সেনাবাহিনী আবার বেদাতি দাতি, নিজেই বেদাতি, আবার বেদাত নিয়ে টানাটানি। সিমটম গুলো কোন দেখেন, খেয়াল করেন। বাংলাদেশে মাদ্রাসা গিজ করে ভেঙ্গে তার মতো। বাংলাদেশে এখন কোনো সংস্কৃতি নাই। সংস্কৃতি হলো এখন কোনো কালচার নাই, ওয়াজ কালচার। নাচ নাই, গান নাই, নাটক নাই, সিনেমা নাই, যাত্রা নাই, কিচ্ছু নাই। লালনের গান নাই, জারি গান নাই, সারি গান নাই, কিচ্ছু নাই। বিজ্ঞান শিক্ষকের স্কুল কলেজ থেকে বের করে দেয়। এগুলো কি মনে করেন কয়দিন পরে বুঝবেন? গরিবের কথা বাসি হলে বলে, এখন ঠেকায়েন। আর যাদের সাথে প্রীতি করে ক্ষমতায় আইছেন, প্রীতি ছুড়াই ফেলবে তারাই কয়দিন পরে। জি, শেষ করে দেই, পিঠে ব্যথা করতেছে। যে কয়েকটা একজন লিখেছেন কি, রং ধনু, ভারতের জনগণকে বলতেছে আপনারা সরকারকে চাপ দেন আন্দোলন যাতে বাংলাদেশে কিছু দিতে না পারে। একজন লিখেছেন ফরিদ ভাই, হোয়াই আওয়ামী লীগ ডিড নট টেক এনি অ্যাকশন এগেইনস্ট মাদ্রাসা অ্যান্ড, ওটা আওয়ামী লীগের নেতারা জানে ভাই, আমি কেন বলবো। এতে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে বিদেশ যাওয়া কঠিন হবে। তাছাড়া যেসব বাংলাদেশি বিদেশে গিয়ে কমে খাচ্ছে তাদেরও কঠিন হবে। জি, অবশ্যই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এখন কওমি মাদ্রাসায় পরিণত হয়েছে, ঠিকই বলছেন। জঙ্গি সন্ত্রাসীদের করেছে, ঠিকই বলছেন। আরেকজন লিখেছেন কি, মিস্টিক মৌলবীদের হুজুরদের মূর্তিতে আপত্তি নেই, কিন্তু বঙ্গবন্ধু মূর্তিতে আপত্তি আছে। জি, ঠিকই বলেছেন। জি, ঠিকই বলেছেন, খুব ব্যথা করতেছে, ঠিকই বলছেন। ফরিদ ভাই লাইভের পর আপনি বিশ্রাম নিয়ে আগামীকাল আবার লাইভ প্রোগ্রাম করবেন, ঠিকই বলছেন।
শ্রদ্ধেয় আপনার সূচনা বক্তব্য শুনে হাসতে হাসতে পেট ব্যথা করছে। ডিনার তাড়াতাড়ি হজম হয়ে যায় মনে হয়। থ্যাংক ইউ। কি কৃষ্ণা রায়, হাউ আর ইউ মাই ডিয়ার আঙ্কেল, টেক গুড কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংক ইউ। আল্লাহ সুস্থ থাকুন, সবসময় আপনাকে লাইভে না দেখতে পেয়ে। জি জি ঠিকই বলছেন। এখনো যেতে চাই নেই, কিন্তু তারপরেও না যায় উপায়। জি নমস্কার স্যার, আপনার ভিডিওগুলোতে অনেক গভীরতা উপলব্ধি করি। জি ধন্যবাদ। ফিরোজ ভাই, আপনি সুস্থ হয়ে তারপর লাইভ করুন, কারণ আপনি অসুস্থ হয়ে একদিন দুদিন আসবেন, আবার অসুস্থ হয়ে যান। জি ঠিকই বলছেন, ঠিক। এই যে ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বাংলাদেশে আপনি ধর্ম মানেন, কিন্তু ধর্মের জজবা দিয়ে এই বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে পাকিস্তান এবং তুরস্ক পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধ্বংস করার জন্য